মুর্শিদাবাদের শেষ প্রান্ত, মানে ভারতবর্ষের শেষ প্রান্ত বলতে পারো পদ্মা নদী। এরপরে এটা যদি পার করে একদম বাংলাদেশ। আর গাছগুলো দেখো কুমির, ওই যে কুমির আর এই যে হাঁস এখনই আসবে খেতে। এনজয় ইয়োর সেলফ, সবসময় এনজয় করো, একদম তখন বয়স হলে তখন এনজয় কিছু হয় না। হয় যেমন যে গঙ্গা ভাঙানোর সময় খুব কষ্টকর মানুষের জন্য। জীবিকাও রয়েছে, মাছ ধরে খাচ্ছে, কিন্তু এই যে গঙ্গা ভাঙানোর সময় একটু কষ্ট। আর যে সাঁতার জানি না, কিন্তু ও বলে জানে, তাও বলে সে 1947 সালে একবার শিখেছিল। গাইস আমরা এখানে ভিডিও শ্যুট করছি, হ্যাঁ ভিডিও শ্যুট করতে করতে অতিরিক্ত মাঞ্জা মারতে গিয়ে ওর পায়ে লেগে গেছে। দেখো এই দেখো জুতো ছিঁড়ে গেছে। তোমাকে पीठ पे बैग बस इतना सामान, थोड़े से ख्वाब थोड़ा सा अरमान, नक्शे मुड़े हुए जेबों में रुके, रास्ते कहे चल बातें बाद में रूठे। সো হে গাইজ, হাউ আর ইউ? তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা আছো ভালো। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। তো আজকে যাচ্ছি লালগোলা। তো লালগোলা কী কেন কি যাচ্ছি সব দেখাবো তোমাদের। আর সাথে যাচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড বন্ধু অজয়। তো এখন যে পুরো বাড়িতে ওকে ডাকতে দেন, ওখান থেকে দুজন মিলে একসাথে বেরোবো। তো চলো বেশি ভাটনামুখে চলে যাওয়া যাক। সো গাইজ ফাইনালি বেরিয়ে পড়েছি লালগোলার উদ্দেশ্যে। হ্যাঁ তো এই যে আমার বন্ধু, ওকে পিক আপ করলাম এখান থেকে। তো লেটস গো গাইজ, যাওয়া যাক। এনজয় ইয়োর সেলফ, সবসময় এনজয় করো, একদম তখন বয়স হলে তখন এনজয় কিছু হয় না। তখন সংসার জীবনে ঢুকে গেলে জীবন শেষ হয়ে যাবে। সত্যি কথা এটা। তো চলো যাওয়া যাক। আমাদের যে রাস্তাতে এখন যাচ্ছি আমি, এই রাস্তা তো সত্যি কথা বলতে জীবন এই যে রাস্তাটা দেখো, খুব সুন্দর রাস্তা গো। আমাদের এখানকার সরকার খুব ভালো, রাস্তাঘাট খুব মানে উন্নতি খুব। দেখো চারিদিকে রোড, বিল্ডিং দেখতে পাচ্ছি সব, এদিকেও বিল্ডিং সব। সো গাইস আমরা তো লালগোলায় পৌঁছে গেছি, কিন্তু এখন অলিগলিতে যাচ্ছি জাস্ট বিকজ একটাই কারণ আমরা দুজনের মধ্যে কেউ হেলমেট আনিনি। সত্যি কথা বলতে তার জন্য রিস্ক হয়ে যাচ্ছে, ওই জন্য আমরা একটু অলিগলি যাচ্ছি। গুগল ম্যাপের ভরসায় যাচ্ছি, জানি না আদৌ সঠিক যাচ্ছে, কিন্তু এরিয়াটা তো ঠিক না, এরিয়াটা তো খুব সুন্দর। যাই বলে গ্রাম বাংলার পরিবেশ তো, যাও যাক, দেখা যাক কী ঘটনা ঘটে, কনফার্মেশন না কী হবে। তো বন্ধুরা পদ্মা নদী যেতে যেতে এমন একটা জায়গায় আসলাম, একটা ভিতর দিয়ে একদম গ্রামের রাস্তা, চারিদিকে দু সাইডে মাঠ জমি। তো এখানে একটা জিনিস দেখলাম যে পদ্মর পুকুর, জাস্ট দেখো, তোমরা তো কোনো দেখেছো কিনা জানি না। দেখো আর গাছগুলো দেখো কুমির, ওই যে কুমির আর এই যে হাঁস এখনই আসবে খেতে। তো যাই, আমি কিন্তু প্রথম দেখলাম যে এত বড় পদ্ম, মানে পদ্মর পুকুর দেখেছি বড়, কিন্তু পাতাগুলো দেখে না সেই লাগছে কিন্তু দেখতে। হচ্ছে মাঠ না? হ্যাঁ যদি দৌড়ানো যাবে, চল একটু দৌড়ে দেখি, দৌড়ে দেখি না। আর যাই হোক, কোনো চোর যদি ভাবে রাতের বেলায় চুরি করতে আসলে দিদি লাভ দিলে ভাই শেষ। কিন্তু জাপান না চায়নার দিকে দেখছি এরকম বড় বড় পদ্ম পাতা থাকে, ওর উপরে ভাসে, ওর উপরে বসে থাকে। এটা ইন্ডিয়া না, অত মজবুত না না, ইন্ডিয়ার থেকে বড় এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। চলো সো গাইস ফাইনালি পৌঁছে গেলাম আমাদের বাংলাদেশে, সরি আমাদের মুর্শিদাবাদের শেষ প্রান্ত, মানে ভারতবর্ষের শেষ প্রান্ত বলতে পারো পদ্মা নদী। এরপরে এটা যদি পার করে একদম বাংলাদেশ। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের পদ্মা নদী, মুর্শিদাবাদে, ইন্ডিয়ার মধ্যে পড়ছে এটা। আর ওই যে মাঝখানে চর দেখতে পাচ্ছ সাদা অংশগুলো, ওটা হচ্ছে মাঝের চর। চর পার করে একদম শেষে একটা কালো কালার একটা বর্ডার যেটা দেখতে পাচ্ছ, ওই দিকটা পড়ছে বাংলাদেশের আন্ডার একদম। সেই না বলো তো জায়গাটা। আর এদিকে ক্যাম্প রয়েছে, বিএসএফ ক্যাম্প। তো বন্ধুরা এখন পৌঁছে গেছি সেই লালগোলা পদ্মা নদীর পুরো একদম পৌঁছে গেছি। আমরা এখন যাব স্নান করতে, কিন্তু গামছা আনিনি। কিন্তু তোমাদের আমি একটা জিনিস দেখাই যে আমাদের এখানে এই মানে পদ্মা নদীতে সব মানে কাকারা এখানে মাছ ধরে। দেখো পালতোলা নৌকাতে মাছ ধরে দেখো। মুর্শিদাবাদের লালগোলা সংলগ্ন পদ্মা নদী কেবল একটি জলধারা নয়, বরং ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। ব্রিটিশ আমলে এই নদীপথ ব্যবহার করে বাণিজ্যের প্রসার ঘটেছিল এবং এখানে অবস্থিত রাজবাড়ি ও প্রাচীন কেল্লাগুলো
পদ্মার ভাঙা গড়ার ইতিহাসের সাথে মিশে আছে। দেশভাগের পর পদ্মা নদী এখানে ভারত ও বাংলাদেশের প্রাকৃতিক সীমানা হিসেবে কাজ করছে, যা রাজনৈতিক ও মানসিকভাবে এই জনপদকে এক ঐতিহাসিক তাৎপর্য দান করেছে। তো ঘটনা হচ্ছে, যাই হোক, এরিয়াটা তোমরা তো দেখলা। এই পদ্মা নদীর তীরে অনেক কিছু, সত্যি কথা বলতে এই যে জনবসতি অনেক কিছু গড়ে উঠেছে। এরই মাঝে অনেক দুর্বিষয় হয়, যেমন যে গঙ্গা ভাঙানোর সময় খুব কষ্টকর মানুষের জন্য। জীবিকাও রয়েছে, মাছ ধরে খাচ্ছে, কিন্তু এই যে গঙ্গা ভাঙানোর সময় একটু কষ্ট, আর কিছু না। তাছাড়া দেখেছো, আর এখানে মানুষ কতজন স্নান করছে জানো। এখানে কুকুরও যে একটা রোদে ইয়ে রয়েছে, সে কুকুরও চান করছে। মানে নৌকো চালাবি নাকি? চো দেবে না, চালাতে সাঁতার পারিস? खाली कमरे में तेरी हंसी की गूंज बची, एक फोटो में जमी हुई आंखों की सारी रोशनी, दिल से जो निकली थी वो दुआ। এক সময় এই নদীপথ দিয়েই সুতি বস্ত্র ও রেশম বিদেশে রপ্তানি হতো, যা লালগোলাকে একটি ব্যস্ত বন্দরে পরিণত করেছিল। নেমে যাই। তো গাইস, সবাই স্নান করছে এই গরমের ভিতরে, কত সুন্দর ঠান্ডা জলে। এই দেখে মনে হচ্ছে আমরাও স্নান করি, কিন্তু সে পরে দেখ ভাই রোদে এমনি যা কালো, তার থেকে তো অসাধারণ কালো লাগছে ভাই। দেখ, ও ঠিক আছে, সব পছন্দ করি। তো চলো দেখাই তোমাদের আরো দেখতে। লাভ দিবি না কিন্তু, দিলেও হয়। তো চান হয়ে গেল? তো কোথায় তোদের বাড়ি? কোথায় তোদের বাড়ি? কোথায়? এখানে। এখানে? তো লজ্জা পাচ্ছিস না? হ্যাঁ, লজ্জা ভয় পাচ্ছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার বহু রচনায় পদ্মার রূপ বর্ণনা করেছেন, যার প্রভাব লালগোলার স্থানীয় সংস্কৃতি ও লোকসঙ্গীতে স্পষ্টভাবে দেখা যায়। বর্তমানে পদ্মার ভাঙন এখানকার ভূগোলে বদল আনলেও এর তীরের প্রতিটি বালুকণা বাংলার নবাবী আমল থেকে শুরু করে ঔপনিবেশিক শাসনের নানা অজানা কাহিনী বহন করে চলেছে। তোমার হাসি যেন এক টুকরো রোদ, আমার মনের আকাশে ছায়া ছিল যত, বন্ধুত্বেরই বাঁধন কেউ ছিঁড়তে পারে না। তোমার হাত ধরলে সব ঝড় থামে, চুপ করে শুনি হৃদয়ের গান। বন্ধু তুমি আমার জীবনের আলো, যেখানেই থাকো মনে রেখো ভালো। বন্ধু তুমি ছায়ার মতো পাশে, खाली कमरे में तेरी हंसी की गूंज बची, एक फोटो में जमी हुई आंखों की सारी रोशनी, दिल से जो निकली थी वो दुआ भी थक गई, तेरे जाने के बाद से सांस भी आधी। গাইস, আমরা এখানে ভিডিও শুট করছি। হ্যাঁ, ভিডিও শুট করতে করতে অতিরিক্ত মাঝে মারতে গিয়ে ওর পায়ে লেগে গেছে। দেখো, আরে বাবা, হাউ ওয়াজ দ্য ফিলিং ম্যান? অতিরিক্ত মাঞ্জা মারতে গেলে যা উল্টো দিকে নিয়ে চলে গেল না।
হ্যালো কাকা, আসো নৌকাটা নিয়ে তোমার একটা ভিডিও করি। আমি একটা শ্যুট বলছি যেটা আমরা থাকবো না। তো গাইজ কেমন আছো? সব ভালোই আছো আশা করি। আমি আমার বন্ধুর সাথে এসেছিলাম, যাই হোক ছোটোবেলা বেস্ট ফ্রেন্ড। তো আমাকে এত সুন্দর জায়গায় নিয়ে এসছে, তোমাদের তো এমনি দেখেছো ভিডিওতে, দেখতে পাচ্ছ কত সুন্দর। দেখো পদ্মা নদী বলে এটাকে, মানে এত দারুণ জায়গা। ও একটু রাগ করেছে, যাই হোক কী রাগ করেছে, আমি চলো ওর কাছে যাচ্ছি। বসে আছে দেখো, এত স্যাড। ও বলছে যে আমার ভিডিওতে ভিউজ আসছে না, আমি এত কষ্ট করে ভিডিও করছি তো আমার ভিডিওতে ভিউজ আসে না। তো তখন থেকে এখান থেকে দাঁড়িয়ে আছে। তোর চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিও, নাহলে কিন্তু সুইসাইড করবে। সুসাইড করবে। এখান থেকে অবশ্য মরবে না, পা ভেঙে যাবে, মুখ চুখ ফেটে যাবে, চ্যাপটা হয়ে বাকি আপনি একে ইগনোর করুন। এই জায়গাটা দেখুন, একে ইগনোর করো, বাকি জায়গাটা দেখো, জাস্ট অসম। মানে দূর প্রান্ত অবধি কেউ নেই এখানে, না কেউ মাছ ধরছে, না কেউ স্নান করছে, না কারা, কেউ নেই, সব আচ্ছা এরা আছে। যাই হোক বাদ দাও সব, বাদ বাকি জায়গাটা দেখো, দারুণ জায়গা, অসম। এখানে ভাবছি শ্যুট করবো একটা মুভি। যখন কেউ নতুন নতুন ব্লগিং স্টার্ট করে তখন কি বলতে হবে তা জানে না, মুখে তো কিছু বলতে হবে নাকি, যাই বল। इधर देखो उधर देखो, बस शुरू करो। হ্যাঁ ওই ভাইয়া। সো গাইজ আমরা এখন পুরো চলে একদম এসে গেছি, পুরো একদম কোথায় দেখেছো, এই যে নিচে গেলে এই যে একদম পদ্মা। হ্যাঁ, কিন্তু এর নিচে যদি আমরা যাই তাহলে ডুবে যাবো, কারণ আমি সাঁতার জানি না। উপরে যাবো। আমি সাঁতার জানি না ভাই, সিরিয়াসলি বলছি আমি সাঁতার জানি না, কিন্তু ও বলে জানে, তাও বলে সে 1947 সালে একবার শিখেছিল। কিচ্ছু করার নেই, কিন্তু জলটা জাস্ট দেখো, তোমাদের দেখায়, দেখো জলটা। জলটা দেখো, হেভি জল। জঙ্গলের ধারে ধুলো মাখা রাস্তা, ব্যাগের ভেতর ভাঁজ করা মানচিত্র, ট্রেনে চেপে ছাড়। সো গাইজ ভিডিও করতে এসে জুতো ছিঁড়ে গেছে ভাই। সেই শিবগাদির ঘটনা বিকির সাথে যেমন ঘটেছিল মতিঝর্ণায় যেতে, ঠিক তেমনই আমার সাথে হয়েছে। দেখো সো গাইজ আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, বিকজ ওখানে রোদ্দুর প্রচণ্ড পরিমাণে, যার কারণে আর থাকতে পারলাম না। এখন বাড়ির দিকে রওনা দিয়েছি, কারণ অনেকটা দূর যেতে হবে আমাদের। তারপরে একে তো হেলমেট ওগুলো কিচ্ছু আনিনি, পুরো খালি আছে, জানি না কপালে কী আছে, মা মমসার হাত যদি আমার মাথায় থাকে কিচ্ছু হবে না। তো চলো যাই হোক, চলো বাড়ি দিয়ে যাওয়া যাক, তারপরে দেখাচ্ছি। এবং সন্ধ্যে 7টায় আপনাদের সকলের প্রিয় রবীন আফরিন বেগম শিল্পী আপনাদের লালগোলায় চোয়া পুকুর মোড়ে আপনারা মনে তোমাকে আর কে আমাকে রাখে, পাগলামি বলে থাকে লোকজনে, তাই তো তোমাকে খুঁজি অল্প আলোতে রোজি, দিচ্ছে তোমার খুঁজি কে জানে, তাই জানিয়ে জানি কি করে বলতে পারি, ছেড়েছি দিতেছি কে কত খালি, এভাবে সেভাবে করেছি তোমায় আমার জমতে থাকে, ঘুরে যায় তোর বিপাকে, চিন্তা তোর কাছে শান্তি রে, এই যন্ত্রণায় মন বাজিয়ে। বৃষ্টি তোর মনে জানালার হাতে ছাওয়াতে মনে শুরু তোর কথা, তুই ছাড়া নামে না চা থেকে সো গাইজ ফাইনালি বাড়ি চলে আসলাম।
হ্যাঁ, সত্যি কথা বলতে খুব ক্লান্ত শরীর। তো সারাদিন কী না কী করলাম সব তোমাদের দেখালাম, আশা করি তোমাদের ভালো লাগলো। তো ভিডিওটা আজকের মতন এফডি থাকলো। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। নতুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা, বাই।